এপিসোডের প্রথমে আমরা একটা বিল্ডিং দেখি, যেটা ছিল টাইফুন কোম্পানি। আর এখানকার সিওর নাম ছিল কাং জিন ইয়ন। তিনি খুবই ডিসেন্ট একটা পার্সন ছিল। সে খুব ভালো কাজ করত, ছোট কোম্পানি হলেও তার অনেক নাম ডাক ছিল। একজন রিপোর্টার আসে তার কোম্পানির সব এমপ্লয়ারদের ইন্টারভিউ নিতে। রিপোর্টারটি এখানকার সমস্ত কিছুর ছবিও তুলে নেয়, আর একে একে সব এমপ্লয়ারদের সাথে উনি ইন্টারভিউ নিতে থাকেন। একে একে সমস্ত ডিপার্টমেন্ট ডিরেক্টরদের সাথে ইন্টারভিউ নেওয়া শুরু করে। আর তারা প্রত্যেকেই অনেক বেশি হ্যাপি ছিল তারা এখানে কাজ করত। কোম্পানির বিষয়ে সবাই অনেক ভালো ভালো কথা বলছিল। তখনই সেখানে একটা মেয়ে আসে যে সবাইকে চা দিচ্ছিল। আর সে ছিল আমাদের গল্পের নায়িকা। সিয়ন আসলে এখানে বুককিপার ছিল। রিপোর্টার ওকে জিজ্ঞেস করে, এত কাজ করতে কি তোমার খারাপ লাগে না নাকি? তখন সিয়ন বলে, আমি বুককিপার হওয়া সত্ত্বেও সব কাজ করতে আমার ভালো লাগে। আসলে ও এখানে ফটোকপি করা আবার চা দেয়া এমনি তো অনেক কাজই করতো। এরপর আমরা একটা ক্লাবের সামনে দেখি ওই রিপোর্টার এই ক্লাবের সামনে এসেছে। এখানে আমরা আমাদের গল্পের নায়ক তেপনকে দেখতে পাই। তেপন আসলে তাইপন কোম্পানির সিওর ছেলে ছিল। তেপন বন্ধুদের সাথে ক্লাবে আড্ডা দিয়ে বেড়াতো, এছাড়া ডান্স আর গানও গাইতো। সবার মধ্যে ও অনেক বেশি ফেমাস ছিল। বিশেষ করে মেয়েরা তো ওর অনেক বড় ফ্যান ছিল। ও যে ক্লাবে যেত মেয়েরা ওখানে আগে থেকেই ভিড় জমিয়ে রাখতো। তারপরে আমরা দেখি তেপন তো ক্লাবের ভিতরে আসে, আর সেখানে এসে বন্ধুদের সাথে একটা পারফরমেন্স করে, যাতে করে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তেপন ওখান থেকে বেরিয়ে আসে। তেপনের কাছে অনেক বেশি টেক্সট আসতো, মেয়েরা ওকে অনেক পছন্দ করতো। আর এগুলোই ওকে রাতভর টেক্সট করতে থাকতো। এগুলো দেখতে দেখতে ও ভুলবশত একটা রুমের মধ্যে চলে যায়, যেখানে ওর যাওয়ার কথা ছিল না। সেখানে যাওয়ার পরে একটা মেয়ে ওকে দেখে ওর দিকে ছুটে যায়। আর মেয়েটার নাম ছিল রিমি। রিমি ওকে দেখে জড়িয়ে ধরে। তখন একটা ছেলেকে আমরা দেখতে পাই যে অনেক বেশি রেগে যায়, আর ওদের দিকে গ্লাসটা ছুঁড়ে মারে। ছেলেটার নাম থাকে হিয়ন। হিয়ন আসলে ওকে খুব বেশি জেলাস ফিল করতো। গ্লাসটা ছুঁড়ে মারাতে ওর তো গালের উপরে অনেকটা কেটে যায়। হিয়ন বলে, তুমি এখানে কি করছো? তেপন বলে, আমি ভুল করে এই রুমের মধ্যে চলে এসেছি। এটা বলতে বলতে একটা ওয়েটার চলে আসে আর বলে, আমাকে কেন ডাকা হয়েছে? হিয়ন তখন ছেলেটাকে মারতে থাকে। এটা দেখে তেপন ওর হাত ধরে আর বলে, কেন তুমি ওকে মারছো? আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে তেপন যখন চলে যাচ্ছিল তখন ওর পেছন থেকে আঘাত করা হয়। এতে করে বেচারার মাথা দিয়ে রক্ত বের হতে থাকে, আর ওর শার্টটা নষ্ট হয়ে যায়। যেটা দেখে তেপন অনেক বেশি রেগে যায়, বলে, তুমি জানো নাকি এই শার্টের কত দাম হতে পারে? তারপর দুজন মিলে ফাইটিং করতে শুরু করে দেয়। রিপনের বন্ধু নামও আগে থেকেই ওখানে ছিল, ও তো ফাইট করতে থাকে। এরপর দুজন মিলে কোনো রকমে ওখান থেকে বেরিয়ে পড়ে, কারণ ওখানে ওরা অনেক মানুষ ছিল। তেপন আর ওর বন্ধু তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা সিয়নকে দেখি। সিয়ন একটা ভার্সিটিতে আসে। সেও আসলে এখানে একটা পরীক্ষা দিতে চায়, কিন্তু কিছু টাকার অভাবে ও পরীক্ষাটা দিতে পারছে না। তাই ওখানকার রিসিভের লোকটা ওটার উপর লিখে দেয় যে আরো কতগুলো টাকা লাগবে, যাতে করে বেচারার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সিয়ন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে পোস্টারে লেগে থাকা সবার ছবিগুলো দেখতে থাকে, যারা এখান থেকে ভালো রেজাল্ট করেছে। এরপর আমরা তেপন আর নামহকে দেখি। ওরা তো পুলিশ স্টেশন ছিল। সেখানে নামর মা আসে আর ওকে তো মারতে থাকে। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর তেপনের মাও চলে আসে আর বলে, তোমার মুখে এই অবস্থা কে করেছে? তখন নামহর মা তো ওকে মারতেই যাচ্ছিল। তেপনের মা বলে, আমার ছেলেকে মারো, কিন্তু ফেসের উপর মেরো না, তাহলে ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আসলে তারা আগে থেকে দুজন দুজনকে চিনতো, ছেলের থ্রুতে তারাও ফ্রেন্ড হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি নামহর মা তো রেগে যায়, আর তারপর পার্স দিয়ে ওর মাথায় আঘাত করতে থাকে। পুলিশ এগুলো দেখে বলে, তোমরা এখানে এগুলো কি করছো? তারপর ওর মায়ের সাথে ওখানকার কয়েদিরও তো অনেক ঝামেলা হয়ে যায়। বলে যে আপনি এখানে কেন চেঁচামেচি করছেন? এরপর ওরা দুজনেই চেঁচামেচি করতে থাকে।
পুলিশ এসে কোনো রকম ওনাদেরকে সামলে নেয় আর বলে এগুলো বন্ধ করুন। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর সেখানে তেপনের বাবা চলে আসে আর ওর বাবা এসে বলে যে এগুলো কি চলছে, শেষ পর্যন্ত এখানেও আসতে হলো। তখন পুলিশ বলে যে আপনারা সেটেলমেন্ট করে নেন, না হলে ওদের পুলিশ কেস হয়ে যাবে। ওর বাবা বলে আমি কিছুই করতে পারবো না। কিছুক্ষণ পর সেখানে হিয়নের বাবা চলে আসে আর তারপর তেপনের বাবা তো বলেই যে আপনার সাথে আমার একটু কথা আছে। এরপর দুজন হাসি মুখে কথা বলতে থাকে আর তাদের কথা শুনে বোঝাই যাচ্ছিল তারা আগে থেকেই কন্টাক্ট করে নিয়েছে। এরপর আমরা দেখি তেপুনের বাবা তো ওনাকে বাইরে পর্যন্ত নিয়ে যায় আর বলে যে আমরা এখানে এগুলো সেটেলমেন্ট করে নিই, আসলে লাইফে আমরা অনেক ব্যস্ত, তাই এগুলো নিয়ে পড়ে থাকলে লাভ হবে না। আর টাকার বিষয়টা আমার মাথায় আছে, সেটা আমি আগেই সমাধান করে ফেলেছি। আসলে তেপুনের বাবা ওর বাবাকে টাকা পাঠিয়ে দিয়েছে। এরপর তেপুনের বাবা ওনাকে গাড়ি পর্যন্ত নিয়ে যায় আর ওনাকে গাড়িতেই তুলে দেয়, যেগুলো দূর থেকে তেপন আর ওর মা দেখছিল, যেটা দেখে ওদের মোটেও ভালো লাগছিল না। নামহর মা তো নামহর কানটা ধরে নিয়ে যায় আর বলে নেক্সট টাইম এখানে আসবে না। আর তারপর ওখান থেকে ওরা চলে যায়। এদিকে তেপনের মা তো ওনার ছেলের দিকেই বারবার লক্ষ্য করছিল। এরপর তেপনের বাবা তো বলে তুমি শেষ পর্যন্ত আমাদের এখানে নিয়ে আসলে, তারপরেও তোমার মধ্যে কোনো গিল্টি ফিল নেই, একটাবার সরিও বলনি। তারপর উনি অনেক কথাই বলতে থাকেন। তখন তেপন বলে তোমার বলা শেষ হয়ে গেলে আমাকে কিছু টাকা দাও। এটা শুনে ওর বাবা রেগে যায় আর ওকে তো একটা চড় মেরে দেয়, যাতে করে তেপনের অনেক খারাপ লাগে। আর ও কোনো কথা বলে না, শুধু বাবার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর তেপন ওখান থেকে চলে যায়, কিন্তু ওর মা তো কান্না করতে থাকে। তেপন সোজা একটা স্টেশনে চলে আসে, সেখান থেকে ও একটা টিকিট নিয়ে নেয় আর তারপর ও তো সোজা একটা গ্রিন হাউসে চলে যায়। এটা আসলে ওর একটা সিক্রেট জায়গা ছিল, এই জায়গাটার কথা কেউই তেমন জানতো না, ওর কিছু বন্ধু বাদে। আসলে এই গ্রিন হাউসে ও অনেক ফুলের চাষ করেছে আর এগুলোর রক্ষণাবেক্ষণ করার জন্য প্রতি রাতেও এখানে আসে। তেপন সেখানে একটা গান ছেড়ে দেয় আর ভেতরের যত কষ্ট থাকে সেগুলো সব ডান্সের মধ্যেই প্রকাশ করে দেয়। ও এখানে নাচতে থাকে আর গাছগুলোর পরিচর্যা করতে থাকে। আজকে কি হয়েছে এগুলো ও কিছুই চিন্তা করতে চায় না, কিন্তু তারপরেও ওর অনেক খারাপ লাগে ওর বাবাকে একবার জিজ্ঞেসও করেনি, ওর কোনো দোষ ছিল না, তারপরেও ওকে আজকে মার খেতে হয়েছে। এগুলো ভাবতে থাকে আর কাজ করতে থাকে। তারপর আমরা দেখি সকাল হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে আসলে ও কতগুলো ফুল দেখে, যেগুলো ওর নিজেরই লাগানো ছিল। তারপর কতগুলো ফুল ওখান থেকে নিয়ে নেয়, কিন্তু ওর চোখে অনেক ঘুম ছিল। তেপন যেখানে দাঁড়িয়ে ছিল ওখানে আমরা সিয়নকেও দেখি, ওরা আসলে একই স্টেশনে ছিল, ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আর এদিকে তেপনের অনেক বেশি ঘুমও পাচ্ছিল, ও ঠিকভাবে দাঁড়িয়েও থাকতে পারছিল না, তাই ও তো সিয়নের ঘাড়ের উপর গিয়েই পড়ে যায়। সিয়ন অনেক বেশি এম্বারেস ফিল করে, তেপন ওকে সরি বলে। তারপর ওরা দুজনেই ট্রেনে উঠে যায়। তেপনের অনেক বেশি ঘুম পাচ্ছিল, সে ঠিকভাবে দাঁড়াতেই পারছিল না, যেগুলো দূর থেকে সিয়ন দেখতে থাকে। আর তারপর ফাইনালিও একটা বসার জায়গা পেয়ে যায়, কিন্তু একজন ওল্ড লেডি আসলে ও তো উঠে দাঁড়ায় আর তাকে বসতে দেয়। এরপর গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে, ঠিক যেখানে সিয়ন দাঁড়িয়ে ছিল। সিয়ন ওর দিকে তাকিয়ে থাকে। এরপরে সিয়ন একটা পেপার পড়তে থাকে আর তেপন কিছুক্ষণ পরে সিয়নের দিকে হা করে তাকিয়ে থাকে, যেটা সিয়ন খেয়াল করে আর বারবার ওর দিকে তাকাতে থাকে। কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি আসলে তেপন ওর দিকে তাকিয়ে নেই, ওখানকার পেপারে কিছু একটা লেখা ছিল যেটা ও দূর থেকে দেখতে পাচ্ছিল আর পড়ছিল, কিন্তু সিয়ন ভাবছিল ওর দিকেই তাকিয়ে আছে। ও আসলে একটা ব্র্যান্ডের ড্রেস দেখছিল। তাইপনের এরকম তাকিয়ে থাকায় সিয়ন অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এটা বুঝতে পেরে তাইপন ওর চোখটা সরিয়ে নেয় আর তারপর ওখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ওর স্টেশন চলে আসলে ও নেমে যায়, কিন্তু ওর ওই ফুলের তোড়া থেকে একটা ফুল নিচে পড়ে যায়, যেটা সিয়ন দেখতে পায়। তারপর আমরা দেখি প্রতিদিনের মতো সিয়ন ওই স্টপে নেমে যায় আর কোম্পানিতে চলে আসে আর তারপর একে একে সব কাজগুলো করতে থাকে। সব কাজ করা হয়ে গেলে আমরা দেখতে পাই ও তো ওই ফুলটা যত্ন করে নিয়ে এসেছে। তারপর সিয়ন ওই ফুলটা বের করে নেয়
আর একটা ওয়াটার পটের মধ্যে ফুলটা রেখে দেয়। এদিকে আমরা দেখি তাইপনের মা তো ওই ফুলগুলো একটা সুন্দর ওয়াটার বাক্সে রেখে দিয়েছে। তাইপনের আনা এই ফুলগুলো ওর মা অনেক যত্ন করে রেখে দেয়। আর এদিকে তাইপন ঘুমাতে থাকে। তারপর ওর বাবা তো রুমের মধ্যে যায়। আর যাওয়ার পরে উনি ওই ফুলগুলো দেখতে পায়। তাইপনের মা এই ফুলগুলো ওরই রুমে রেখেছিল। ওর বাবা এই ফুলগুলো দেখতে পেয়ে অনেক যেন খুশি হয়ে যায়। আর উনিতে স্মাইল করতে থাকে। তারপর ওখান থেকে বেরিয়ে যেতে উনি ওনার ছেলের ব্ল্যাঙ্কেটটা গায়ের উপর ভালো করে দিয়ে যায়। তাইপুনের মা ওর বাবাকে বলতে থাকে, কালকে রাতে তুমি ছেলেটাকে একটা জ্বর মেরেছো, তুমি ওকে একটা গাড়ি গিফট কেন করছো না? তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে। তখন ওর বাবা রেগে যায় আর বলে, আমি ওকে কোনো গাড়ি গিফট করতে পারবো না। তখন ওর মা বলে, এরকম ছেলে আছে নাকি? দেখো, প্রতিদিন ও তোমার শু পরিষ্কার করে রাখে আর কালিও করে দেয়। তখন ওর বাবা বলে, এগুলো তো আমি ওকে করতে বলিনি, ওকে ভালো কিছু করতে বলো। এটা বলে তাইপুনের বাবা ওখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি উনি রাস্তায় বেরিয়ে স্মাইল করতে থাকে। উনি মনে মনে কিছু একটা ভাবতে থাকেন। কিন্তু কিছু দূর আসতে না আসতে একটা গাড়ি এসে ওনাকে ভিজিয়ে দেয়। আর জুতাটা একেবারে ভিজে যায়। তখন তাইপুনের বাবা ওনার রুমালটা বের করে জুতাটাকে পরিষ্কার করে নেয়। এদিকে তাইপুনের মা তাইপুনকে বারবার ডাকতে থাকে, কেননা তার ফ্রেন্ড তাকে ফোন করেছে আর তাড়াতাড়ি একটা জায়গায় চলে আসতে বলা হচ্ছে। নামহু খুব সিরিয়াস অবস্থায় ওকে ডাকছে। তখন ও কোনো কিছু না ভেবে রেডি হয়ে চলে যায়। তারপর আমরা দেখি ওর কাছে নামহু আসে আর বলে, তুমি এসে খুব ভালো করেছো, আমাদের একটা পারফরমেন্স আছে। আসলে এখানে নামহুর আরেকটা বন্ধুর আসার কথা ছিল, কিন্তু সে এখানে আসেনি। আর তার জন্যই সে কোনো কিছু না ভেবেই তাইপনকে ফোন করে দিয়েছে। তাইপন বলে, আমি কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবো না। কিন্তু নামহু জোর করে ওকে ওই শোটাতে নিয়ে যায়। টানতে টানতে ওই শোতে ওরা চলে আসে। এরপরে একে একে নিজেদের সমস্ত কিছু পরিচয় দিতে থাকে। নামহো খুব সোয়াগের সাথে নিজের পরিচয় দেয়। আর তারপর তেপনও আসে নিজের পরিচয় দেয়। এরপর আস্তে আস্তে এখানকার অনুষ্ঠানগুলো ভালো জমে ওঠে। ওরা এখানে অনেকগুলো গেমস খেলে। এখানে অনেক মেয়েরাও আছে। এক পাশে মেয়ের দল আর আরেকদিকে ছেলেদের দল। সেখানে একটা মেয়ে তাইপুরকে জিজ্ঞেস করে যে, তোমার পছন্দের ফুল কি? তখন তাইপুর বলে, আমার পছন্দের ফুল কসমস। যেটা শুনে ওরা সবাই অবাক হয় আর বলে, এটা তো খুবই কমন ফুল। ও বলে, আমার এটা অনেক বেশি পছন্দ, কমন বলেই আমি খুব পছন্দ করি। ওদের এই শো এর একটা পর্যায়ে এসে সবাই গান গাইতে থাকে আর তারপর সাথে ডান্সও করতে থাকে। তাইপুনকে সবাই অনেক পছন্দ করতে দেখে ওখানে মেয়েরাও উঠে আসে আর সবাই ওর সাথে ডান্স করতে থাকে। এরপর আমরা একটা মেয়েকে দেখি যার নাম থাকে মিহু। মিহু এখানে গান গাইতে থাকে, কিন্তু বারবার ও তো শুধু নামহর দিকে কিছু একটা লক্ষ্য করে বলছিল। এতে করে তাইপুন খুব ভালো করে বুঝে ফেলে যে মেয়েটা নামহুকে হয়তো পছন্দ করে। তাই ও তো ওর নাম্বারটা নিয়ে নিতে বলে। এরপর আমরা দেখি ওরা ওর ওই বন্ধুকে ফোন করে, কিন্তু ওর বন্ধুর ফোনটা বন্ধ থাকে। এরপর আমরা তাইপুন কোম্পানি দেখি। এখানে সবাই অনেক মনোযোগ দিয়ে কাজ করছিল। তখনই সেখানে কাংজি চলে আসে আর এসে ওদেরকে একটা গুড নিউজ দেয়। উনি বলেন খুব শীঘ্রই বড় একটা কোম্পানির সাথে ওরা ডিল করতে যাচ্ছে। তখনই তাদের ফোন চলে আসে। এতে করে সবাই অনেক বেশি খুশি হয়। কিন্তু উনি আরো একটা কথা বলে। উনি বলে উনি খুব কনফিউজড, উনি রিস্ক নিতে চাচ্ছে না। যদি এই কোম্পানির সাথে উল্টাপাল্টা হয় তাহলে ওদের ক্ষতি হয়ে যাবে। কিন্তু এদিকে সবাই হিসাবও করে ফেলে যে তারা কত প্রফিট পাবে। কিন্তু আমরা দেখতে পাই উনি অনেক বেশি টেনশন করছিল। সিয়ন তখন চা দিতে আসলে উনি তো ওকে বসতে বলে আর বলে, তুমি কি মনে করো আমি কি সিদ্ধান্ত নিতে পারি? তখন সিয়ন বলে, আমি মনে করি এই সিদ্ধান্তটা না নেওয়াই ঠিক হবে, বড় কোম্পানির সাথে যেহেতু রিস্ক রয়েছে। এরপর আমরা মিহুকে দেখি। মিহু তো রাতে কোথাও একটা বেরোচ্ছিল। ও আসলে ওর ভাই আর দাদির সাথে থাকতো। তারপরে সেখানে আমরা সিয়নকে দেখি। সিয়ন আর মিহু আসলে বোন ছিল। সিয়ন ওর বড় বোন ছিল। ও রাতের বেলায় ওকে বাইরে যেতে নিষেধ করে আর তার জন্য ও ঘরের মধ্যে পার্টি করতে থাকে। সেখানে ও সিয়নের একটা ডায়েরি পায়।
মিহু এটা পড়তে থাকে, যেখানে লেখা ছিল ভার্সিটিতে উঠলে আমি কোনো ছেলেকে ডেট করব না। এগুলো নিয়ে ওরা অনেক মজা করে। এরপর আমরা তেপনকে দেখতে পাই। তেপন তো ওর গ্রিন হাউসে থাকে। ও আসলে গোলাপ ফুলের সাথে অন্য ফুলের একটা মিশ্রণ করছিল, যাতে করে ও অন্যরকম একটা ফুল তৈরি করতে পারে। আর ও এই কাজটা সারা রাত করতে থাকে। এরপর ওখান থেকে ও বেরিয়ে আসে। রাতে ঘরে ফেরার পথে ও বাবার জুতা দেখতে পায়। তারপর ও জুতাটা আবার পরিষ্কার করে দেয়। পরদিন সকালবেলা আমরা কাঞ্চিকে দেখি। উনি তো এখানকার এই পেপারটাতে সই করে দেয় আর ওই কোম্পানির সাথে ডিল করে নেয়। তারপরেও উনি মনে মনে অনেক ভয় পাচ্ছিল। সবাই অনেক বেশি খুশিও ছিল। সিয়ন ওই ডকুমেন্টসটার একটা ফটোকপি করে রাখে আর তারপর ওটা যত্নে রেখে দেয়। কিন্তু ওরও অনেক মন খারাপ ছিল, ও অনেক ভয় পাচ্ছিল। এরপর আমরা দেখি রাতের বেলায় তেপন আর ওর বন্ধুরা সবাই বাইরে থাকে। তখনই সেখানে রিমি আর হিয়ন চলে আসে। রিমি তো ওকে দেখা মাত্রই গাড়িটা বন্ধ করতে বলে আর বাইরে এসে বলে, তুমি আমার সাথে আজ কতদিন কেন দেখা করছো না? এটা দেখার পরে হিয়ন তো মেয়েটার হাত ধরে টানতে থাকে আর বলে, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসো। রিমি বলে, আমি তোমার সাথে এখন যেতে পারবো না। কিন্তু ছেলেটা ওকে জোর করে। এতে করে তেপন অনেক রেগে যায় আর বলে, ওর হাতটা ছেড়ে দাও, ও আমার সাথেই যাবে। তাতে করে ও রাগ করে গাড়িতে উঠে বসে। হিয়ন তো ওদের দিকে গাড়িটা নিয়ে এগিয়ে যায়, কিন্তু তেপন ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপরে ওরা সবাই তো একটা ক্লাবে আসে। সেখানে তেপন ওর ওই বন্ধুটার কথা জিজ্ঞেস করে, যে বন্ধুটার খোঁজ ওরা বেশ কিছুদিন ধরে পাচ্ছে না। তখন সবাই বলে, ও নিশ্চয়ই কোনো প্রবলেমে পড়েছে। তেপন কোনো কিছু না ভেবেই বন্ধুটার বাড়ির সামনে চলে যায়। সেখানে গিয়ে ও অনেক চিঠি দেখতে পায় আর তারপর একটা লোককে দেখে। ও তো লোকটার পিছু নিতে থাকে। কিছু দূর গেলে বুঝতে পারে এটা ওর বন্ধুই ছিল। তখন ওর বন্ধু বলে, তুমি আমার বাড়ির সামনে এসো না, কেননা কিছু লোক আমাদেরকে আজ কতদিন তাড়া করছে, আমরা পালিয়ে বেড়াচ্ছি। তখন এটা শুনে ও কোনো কিছু না ভেবে ওর সমস্ত কার্ড বের করে দেয়, মানিব্যাগটাও দিয়ে দেয়। এছাড়া ছোটখাটো অনেক জুয়েলারি থাকে যেগুলো দিয়ে দেয়, বলে এগুলো তুমি তোমার কাছে রাখো। তারপর ও যখন ওখান থেকে চলে আসে, ও তো ওর বাবাকে দেখে। তিপুনের বাবা একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। তিপুনের খুব ইচ্ছে করে বাবার সাথে গিয়ে কথা বলতে, কিন্তু ও তো না গিয়ে ওখান থেকে চলে যায়। তিপুন আর নামহো ওর গ্রিন হাউসে ছিল। তখন নামহোকে জিজ্ঞেস করে, এইটার কথা তোমার বাবাকে কি তুমি বলেছো নাকি? তিপুন বলে, আমি এটা এখনো কিছুই বলিনি। এই ফুলগুলো ভালো মতো ফুটে গেলে আমি বাবাকে এখানে নিয়ে আসবো আর এটার বিষয়ে সবাইকেই জানাবো। তেপুনের এই গ্রিন হাউসটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে অনেক ফুল ছিল। এরপর আমরা দেখি যে তেপুন কোম্পানিতে সেখানে কাঞ্জি আসে। কাঞ্জি এসে সবাইকে একটা ভালো খবর দেয় যে উনি কিছুদিনের মধ্যে সবাইকে বোনাস দিবে। আর তারপর কাঞ্জি তো সবাইকে সরিও বলে। উনি বলে, আমি তোমাদেরকে বেশ কিছুদিন যাবৎ ভালো করে বেতন দিতে পারি না, তারপরেও তোমরা আমার সাথে আছো। এরপর সবাই তো ওনাকে বলে যে আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না, সময় হলে আমরা তো অবশ্যই স্যালারি পাবো। তারপর উনি সবাইকেই থ্যাঙ্কস জানায়। আর এরপর উনি তো ওনার রুমে চলে আসে। কিন্তু সেখানে আসার পরে কিছুক্ষণের মধ্যে অনেক অসুস্থ হয়ে পড়ে আর নিচে পড়ে যায়। এটা দেখে এমপ্লয়াররা এগিয়ে আসে আর ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এটা শুনতে পেয়ে তেপন দৌড়ে ছুটে আসে। তখনই সিয়নের সাথে ওর ধাক্কা লেগেও পড়ে যায়। তখনও সিয়ন জানতো না এটা ওর বসেরই ছেলে। তেপন ওর মাকে দেখতে পেয়ে নিজেকে সামলে নেয় আর মাকে গিয়ে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওর মা তো ওকে দেখে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। কিন্তু তেপন অনেক বেশি হার্ট দেখায়। এদিকে সিয়নের ভার্সিটির পরীক্ষা চলে আসে। ওর কাছে টাকাও অনেক কম ছিল, তাই ও মানিব্যাগ চেক করতে থাকে। তারপরে ও তো ওর সঞ্চয়ের বইটা বের করে, যেখানে ও ছোট্ট ছোট্ট করে অনেক কিছুই সঞ্চয় করেছে। ওর বোন এসে বইটা কেটে নেয় আর বলে, এটা ভাঙার চেষ্টা করো না, আমি কাজ পেলে আমি অনেক টাকা ইনকাম করব, তোমাকে এটা ভাঙতে দেব না। তারপর আমরা দেখি যে ও তো পড়াশোনা করতে থাকে। এদিকে রাতের বেলায় তেপন ওর বাবার কাছে যায়। গিয়ে দেখতে পায় ওর বাবা ওর মা একই সাথে রয়েছে। ওর মা নিচে বসে আছে। তেপন তখন মায়ের গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে পাশে বসে পড়ে। ওখানে ও ওর বাবার জুতাটা দেখতে পায় আর তারপর নিজের গেঞ্জি দিয়ে ওটা পরিষ্কার করতে থাকে। আর ওর মনটাও অনেক খারাপ থাকে।
এরপর আমরা সিয়নকে দেখি। ও তো দিনের বেলা পরীক্ষা দেয় আর তারপর রাতে এসে রান্না করতে থাকে। ও ওর বসকে এই খাবারগুলো দিতে যাবে। ওর বোন বলে, তোমার বস তো তোমাদেরকে স্যালারিও দেয় না, তারপরেও তোমরা কেন ওকে খাবার দিতে যাচ্ছ? তখন আমরা দেখি সিয়ন বলে, তুমি ভুলে যেও না, সেই তোমার টিউশনের সমস্ত কিছু পে করেছে। এদিকে ডক্টর এসে বলে তার অবস্থা খুব একটা ভালো না, তবে তার কাছে সবসময় কেউ একজন থাকতে হবে। তেপন সারা রাত বাবার কাছে বসে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুক্ষণ পর ওর কাছে ফোন আসে, ওর বন্ধু ওকে ফোন করে। রিমি ওকে তাড়াতাড়ি যেতে বলে, কেননা সে একটা বিপদে আছে, তাকে আটকে রাখা হয়েছে। এটা শুনে ও তাড়াতাড়ি দৌড়ে যায় আর তারপর নার্সদের কাছে একটা নাম্বার লিখে দেয়, বলে কিছু হলেই যেন ওকে জানানো হয়। এদিকে সিয়ন খাবারগুলো নিয়ে যখন বেরোতে যাবে, বাইরে বৃষ্টি হতে থাকে। তারপরেও ও বৃষ্টির মধ্যে হাসপাতালে চলে যায়। সেখানে যাওয়ার পরে স্যারকে ঘুমোতে দেখে, তাই ও ফ্রিজের মধ্যে খাবারগুলো রেখে চলে যাচ্ছিল। তখনই কাঞ্জি ওকে ডেকে নেয় আর তারপর শুধু তেপুনেরই কথা বলে। তেপুনের নিয়ে হয়তো উনি কিছু একটা বলে যেটা আমরা এখানে দেখতে পাই না। এদিকে তেপুন তো ওই বাড়ি চলে আসে। এসে দেখে রিমির তো কিছুই হয়নি, ওরা আসলে একটা প্র্যাঙ্ক করেছে। যাতে করে তখন তেপুনের অনেক বেশি রাগ হচ্ছিল। ও অনেক রাগের সাথে ওদের দিকে তাকিয়ে থাকে। তখনই সেখানে নামহো আসে আর বলে, তুমি এখানে কি করছো? তোমার তখন হাসপাতালে থাকা উচিত। এটা শুনে ও বাইরে দৌড়ে বেরিয়ে পড়ে আর ট্যাক্সি ডাকতে থাকে। অনেক বৃষ্টি হচ্ছিল, তার জন্য অনেক জ্যাম হয়ে গিয়েছিল। আর তাই ও ওই গাড়ি থেকে বেরিয়ে পড়ে আর দৌড়তে থাকে। বৃষ্টির মধ্যে ও তো হাসপাতাল পর্যন্ত চলে যায়। সেখানে যাওয়ার পরে ও একটা ডেড বডিকে বের করতে দেখে। এরপরে ও দেখে ওর মা তো দাঁড়িয়ে কান্না করছে। আর তারপর ওর মা ওর দিকে ছুটে আসে আর বলে, তুমি বাবাকে রেখে কোথায় গিয়েছিলে? এটা বলে উনি তো তেপুনকে জড়িয়ে ধরে। তেপুনের তখন আর বুঝতে বাকি থাকে না, এটা আসলে ওর বাবাই ছিল। যেটা দেখে ওর মাথার উপরে একেবারে আকাশ ভেঙে পড়ে। ও যেন কিছু বুঝে উঠতে পারছে না। ওর মা তো অনেক বেশি কান্না করছিল। তখনই ও সাইডে আরো একটা নিউজ দেখতে পায়, কোরিয়ার গভর্নমেন্ট আসলে নিজেকে ব্যাংকরাপ্ট বলে ঘোষণা করে দিয়েছে। আর তাই দেশের পরিস্থিতি খুবই খারাপ হতে চলেছে। আর এই মোমেন্টে এসে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্টস করতে ভুলো না। আর পরবর্তী এপিসোড দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।